আসসালামু আলাইকুম, কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি একটি ছোট্ট ভিডিওতে। আশা রাখি বাংলা জয়যাত্রার সঙ্গে আছেন। একটি প্রশ্ন এসেছিল চাকরি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। এখন যেভাবে প্রশ্ন আসে বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে বেসিক নলেজ যাচাইয়ের জন্য, সেরকম একটি প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প কোনটি? অনেক কিছুই পড়ি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পর নাম জানি অনেক, কিন্তু সর্বশেষ গল্প মানে পড়ার মধ্যে আরও প্যাচ। তো এটা এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেডিকেল অফিসার পদে 2025 সালে। 4টে অপশন ছিল: শান্তি, পোস্টমাস্টার্স, মুসলমানের গল্প, সমাপ্তি। তাহলে কোনটি সর্বশেষ গল্প? মুসলমানের গল্পটাই হচ্ছে সর্বশেষ গল্প। এটি 1941 সালে প্রকাশিত হয়েছিল, সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর আগে। এবং এই মুসলমানের গল্পটা তাৎপর্যপূর্ণ এই কারণে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে মুসলিমদের নিয়ে যেগুলো লিখেছেন, তার লেখা নাটক বা উপন্যাস বা গল্পে বা কবিতায় মুসলিমদের প্রসঙ্গ কোথায় এসেছে, এই বিষয়টা নিয়ে প্রশ্ন হয় বিভিন্নভাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলিমদের নিয়ে লেখা খুবই কম, বলতে গেলে হাতে গোনা কয়েকটি। তার মধ্যে এটি একটি মুসলমানের গল্প, বাংলা সাহিত্যের একটা অন্যতম ছোট গল্প, একেবারে ছোট গল্প। এখানে ধর্মীয় যে অসাম্প্রদায়িকতা তার একটা চিত্র ফুটে উঠেছে। এই গল্পটা কী আছে একটু জানাই, আর কয়েকটা চরিত্রের নাম জানাবো। এটাই হচ্ছে আজকের ভিডিওর কথা। এখানে যা আছে মুসলমানের গল্পতে, এক বালিকাকে কেন্দ্র করে এই গল্পটি বিকশিত হয়েছে, যার নাম কমলা। কমলার বাবা মা নাই, কাকা বংশের কাছে মানুষ, দেখতে পারে না, বুঝতেই পেরেছেন। আর ওই সময়টা ছিল অরাজক অবস্থা, ওই সময় খুব যে ভালো একটা পরিবেশ ছিল সেরকম ছিল না। তো কমলা দেখতে রূপসী ছিল, এবং কমলাকে বিয়ে করার জন্য এক স্ত্রী থাকা সত্ত্বেও একজন টাকা পয়সাওয়ালা লোক রাজি হয়ে গিয়েছিল। পরমানন্দের একটা ছেলে আর কি, পরমানন্দ শেঠের মেজ ছেলে। সে, তার একটা স্ত্রী আছে, তারপরে সে একটা বালিকা মেয়ে খুঁজছিল, সে বিয়ে করতে চাইলো। কাকা আর কাকি তো রাজি, দিয়ে দিব। কমলা বলছে যে না কাকা, কার সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছ, আমাকে কোথায় ভাসিয়ে দিচ্ছ? তো কাকা বলে যে কী করবো মা, তুই ভালো থাক, ওখানেই দিলাম তোকে। তারপর বিয়ে হয়। এখন ওই সময় অরাজক পরিস্থিতি ছিল, এবং বিয়ের সময় রাত্রে যখন পালকিতে করে বউকে নিয়ে যাওয়া হতো তখন ডাকাত পড়তো, বউকে তুলে নিত, বা যা সম্পদ টম্পদ ধন দৌলত নিয়ে যায়, উপঢৌকন যেগুলো পেত সেগুলো নিয়ে নিত। তো এরকমই এই কমলাকে যখন নিয়ে যাচ্ছিল, ব্রাহ্মণ কন্যা কমলাকে নিয়ে যাওয়ার সময় তার স্বামীর সঙ্গে কিন্তু অনেকগুলো পালোয়ানও ছিল, ভোজপুরি পালোয়ান লাঠিয়াল ছিল। তারা বললো যে না, কোনো সমস্যা না, ডাকাত পড়লে আমরা একেবারে সামনে এসে দাঁড়াবো। কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল যখন ডাকাতের সর্দার মধু মোল্লা, ডাকাতের সর্দার তিনি এসে সেই পালকির সামনে এসে সেই কন্যাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। ঠিক সেই সময় একজন বৃদ্ধ সামনে থেকে এসে, যখন ভয়ে কমলা পালিয়ে যাচ্ছিল, তখন একটা বৃদ্ধ এসে তার সামনে দাঁড়ায় এবং বলল, এই ডাকাতের দল, আমি হবির খা। তো হবির খা ওই সময় ওখানে খুব প্রভাবশালী লোক, বৃদ্ধ ব্যক্তি। তো তাকে সকলেই সম্মান করতো পীরের মতো। তো তাকে দেখে ডাকাত দল বলছে যে আহা হা, আজকে তো আমরা আর এটাকে ছিনিয়ে নিতে পারছি না। তো তারা চলে গেল, এবং বৃদ্ধ হবির খা এই কমলাকে নিয়ে এসে তার বাড়িতে আশ্রয় দিতে চাইল। কমলা বলল যে আমাকে বাড়িতে পাঠিয়ে দিন। এখন ওই সময়ের পরিস্থিতি, ধর্মীয় যে গোড়ামি ছিল সেগুলো জেনে বৃদ্ধ হবির খা বলছে, দেখো তোমাকে আর তোমার পরিবার নেবে না। তো তারপর কি হলো যে কমলা বলল যে না, তারপর আমাকে নিয়ে চলেন আমার কাকার কাছে। তো কমলাকে নিয়ে যখন তার কাকা কাকির কাছে গেল, তারা দুজনে, কাকি তো একেবারে চিৎকার শুরু করে দিল, তুমি চলে যাও, তোমাকে আমরা নেব না, তোমার জাত চলে গেছে, এরকম আর কি। তো তার কাকাও বলছে যে আমি কি করব, আমার তো কিছু করার নাই, এরকম একটা অবস্থা। কাকির ভয়ে কাকাকে কথা বলতেই পারে না। তখন কমলা নিচু হয়ে আবার বাড়ির দরজা দিয়ে বের হয়ে আসলো, এবং বৃদ্ধ হবির খার সঙ্গে সে এসে হবির খার বাড়িতে আশ্রয় নিল। হবির খার মা ছিল রাজপুতানির মহলের একজন রাজপুত নারী, তাকে নবাব নিয়ে এসেছিল এখানে, এবং সে তার নিজের ধর্ম অক্ষুণ্ণ রেখেছিল এবং সে পূজা করত। তো সেই বাসায় যখন দেখতে পেল, এই হবির খার বাসায় একটা মন্দিরও আছে, একটা অনেকগুলো মহল, তার মধ্যে একটা। তো সেখানে গিয়ে কমলা
নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। সে সেখানে পূজা অর্চনা করতে পারতো, কারণ সেখানে একটা ব্রাহ্মণ ছিল, বৃদ্ধ ব্রাহ্মণ, এবং সেখানে সে নিজের মানে বাড়িতে, কাকার বাড়িতে যে সে যা পেতো না, বৃদ্ধ হবির খাঁর বাড়িতে গিয়ে তা পেয়ে সে অন্যরকম হয়ে গেল, মানে সব পাচ্ছে আদর, মমতা, স্নেহে। এবং এখানে তার পরবর্তী সময়ে এই হবির খাঁর ছেলে করিমের সঙ্গে তার প্রেম হয়, এবং সেখানে কমলা এই করিমকে বিয়ে করতে চাই, এবং সে মেহেরজান নাম নেয় ধর্মান্তরিত হয়ে। এটা হচ্ছে কমলার পরিণতি। এটা একটা বলছি আমি যে অসাম্প্রদায়িকতার বিষয় রয়েছে এখানে। এই কমলার তার নিজের ভাব থেকে, আবেগ থেকে এই কাজটি করেছে, যে তার ভালোবাসাটাই তার ধর্ম, এরকম একটা বিষয়। তো তারপর সেম কাহিনীটা ঘটে আবার। তার ছোট বোন ছিল, চাচাতো বোন বা কাকাতো বোন সরলারও বিয়ে হয়। এই বংশীর মেয়ে সরলার বিয়ে যেদিন হচ্ছে, সেদিনও একইভাবে ডাকাত এসে হানা দেয়। তো ডাকাতের হানা দেওয়ার পরে, যেহেতু সেই বৃদ্ধ হবির খাঁ সেখানকার প্রভাবশালী ছিল, তো তার লোকজন এসে এই ডাকাতদের আবার বাধা দেয়। কারণ ডাকাতরা তো তককে তককে থাকে যে একটা মেয়েকে নিতে পারিনি আমরা, এটাকে নেব, বা এরকম একটা অবস্থা। তো এবং এই মেয়েটার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, সরলার ক্ষেত্রেও, এই কমলার চাচাতো বোন, কাকাতো বোন, এবং তাকে রীতিমতো আবার ওইভাবেই মানে পৌঁছে দেওয়া হয় আর কি তার পরিবারে। এবং তার কাকাকে বলা হয়, বোঝানো হয় যে যে এইভাবে রক্ষা করেছে, ও অস্পৃশ্য নয়, ওর জাত যায়নি। এটাই হচ্ছে মূল মেসেজ এই গল্পের, যে ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে, মানুষের ধর্মের মানে সরলভাবে গ্রহণ করা। এটাই হচ্ছে এই ছোট গল্পের মূল ভাব। তো আমি এটা আলোচনা করলাম এই কারণেই যে অনেক সময় বিভিন্নভাবে ছোট গল্পের ভিতরের অংশ দিয়ে দেওয়া হয়। তো এখানকার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কমলা আর বৃদ্ধ হবির খাঁ। চরিত্রের নাম যদি আসে, যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের যা লিখেছেন তার মধ্যে একটা মুসলিম চরিত্র হবির খাঁ। আরেকটা আমরা বলতে পারি, কোনটা বলতে পারি কমেন্টে লিখবেন, যে মুসলমানের গল্প ছাড়াও মুসলিমদের নিয়ে আরেকটা নাটক আছে, এই নাটকের নাম লিখবেন। আর আরেকটা প্রশ্ন, দুইটা প্রশ্ন দেই, কমেন্টে জানান আমাকে, যে মুসলমানদের নিয়ে একটা নাটক লিখেছেন, কোন নাটকটা, মানে মুসলিম চরিত্র রয়েছে যে নাটকের মধ্যে। আর আরেকটা কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানি গল্প। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পটা কি? ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ। বাংলা জয়যাত্রার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।